আসসালামু আলাইকুম টু অল মাই গুড পিপল। এই মুহূর্তে আমরা আছি মালদ্বীপের মাফুসি আইল্যান্ডে। আপনারা যারা বাংলাদেশ থেকে মালদ্বীপে আসতে চান বা আসার প্ল্যান করছেন, তাদের জন্য আমি কিছু টিপস এখানে দিয়ে দিচ্ছি। এবং আই গেস আমার পুরো ভিডিওটা যদি আপনারা না টেনে দেখেন, তাহলে আপনারা কিছু বাজেট ট্রিপের প্ল্যান আমার এই ভিডিও থেকে করে ফেলতে পারবেন। বেসিক্যালি বাংলাদেশ থেকে আমি মালদ্বীপে এসেছি ইউএস বাংলা ফ্লাইটে করে, কারণ বাংলাদেশ থেকে বর্তমানে আমার জানা মতে ডিরেক্ট আর কোনো ফ্লাইট নেই। অন্যান্য যে ফ্লাইটগুলো আছে ওইগুলো বেশিরভাগই কোথাও না কোথাও একটা ট্রানজিট দিয়ে তারপরে আসে। তো দেখা যায় ট্রানজিটগুলোর কারণে অনেক লম্বা সময় হয়ে যায়, জার্নিটা অনেক লম্বা হয়ে যায়। এমনিতে বাংলাদেশ থেকে ডিরেক্ট মালদ্বীপে আসতে সময় হচ্ছে 4 ঘন্টা। আপনি যে সময় আসতে চাচ্ছেন তারও 1-1.5 মাস আগে প্ল্যান করে যদি টিকিটটা কেটে ফেলেন, তাহলে টিকিটের খরচ অনেক কম পড়বে। আমি একদম ঈদের পর পর এসেছি, এবং স্বাভাবিকভাবেই ঈদের পর পর সময়টা ভ্যাকেশনের সময়, ওই সময় খুব ভালো একটা চাপ থাকে। আমি ফ্যামিলি ট্রিপে এসেছি এখানে, তো ফ্যামিলির মানুষজন দেখা যায় হুট করে প্ল্যান করে, ফ্যামিলির অনেক মানুষজন থাকে, তো আমরা অনেক আগে থেকে প্ল্যান করতে পারি নাই। আমরা হঠাৎ করে প্ল্যান করেছি, যে কারণে মানে আমরা যেই দিন এসেছি তার 4-5 দিন আগে আমরা টিকিটটা কেটেছি। আমাদের টিকিটের প্রাইস পড়েছে পার পার্সন 56,000 টাকা। আপনি যদি 1-1.5 মাস আগে প্ল্যান করেন, তাহলে ডেফিনেটলি আপনার টিকিট প্রাইসটা আরো অনেক কম পড়বে। মালদ্বীপে আসার পর আপনি কোথায় কোথায় ঘুরতে যাবেন? মালেতে এক রাত থাকতে পারেন। মালে হচ্ছে এখানকার রাজধানী। মালে এবং হুলু মালে, এই দুইটা পাশাপাশি, এবং এই দুইটার মধ্যে একটা রাস্তা দিয়ে কানেক্ট করা আছে। তো আপনি চাইলে বাসে করে হুলু মালে থেকে মালে বা মালে থেকে হুলু মালেতে যেতে পারবেন। এই জায়গাটাতে আপনি এক রাত থাকতে পারেন, থেকে আপনি এই দেশের রাজধানীটা ঘুরে দেখলেন। এবং পৃথিবীর সবচেয়ে জনাকীর্ণ, সবচেয়ে বেশি মানুষ থাকে যে রাজধানীতে, সেই রাজধানীর নাম হচ্ছে মালে। জায়গা অনুযায়ী অল্প একটা জায়গার মধ্যে সবচেয়ে বেশি মানুষ থাকে। আমরা এয়ারপোর্টে ল্যান্ড করে সরাসরি এয়ারপোর্ট থেকে চলে এসেছি মাফুসি আইল্যান্ডে। এয়ারপোর্ট থেকে মাফুসি আইল্যান্ডে আসতে হলে আপনাকে কোনো একটা বোটে করেই তো আসতে হবে। তো আপনি যদি কোনো প্রাইভেট বোটে বলতে যেগুলো স্পিড বোট, এগুলো সরকারি না, ওই স্পিড বোটে করে আসেন, তাহলে পার পার্সন আপনার খরচ পড়বে $25 করে। এটা একদম ফিক্সড রেট, কোনো দামাদামি হবে না এখানে। কিন্তু আপনার যদি ঝামেলা কম থাকে, লাগে আমার সাথে বয়স্ক মানুষজন ছিল, অনেকগুলো লাগেজ ছিল, যে কারণে আমি সরকারিটাতে করে যেতে পারি না। সরকারিটাতে করে যদি আপনি যান, তাহলে 1.5 ঘন্টা সময় লাগবে। মালে থেকে বা এয়ারপোর্ট থেকে আপনার মাফুসি পর্যন্ত আসতে 1.5 ঘন্টা সময় লাগবে, এবং পার পার্সন আপনার খরচ পড়বে $2 করে। কিন্তু এই বোটটা শুধুমাত্র বিকাল 3টার সময় ছাড়ে, এর আগেও না এর পরেও না। এয়ারপোর্ট থেকে বের হয়ে হচ্ছে জেটিটা খুঁজে বের করতে হবে, যে জায়গা থেকে সরকারি বোটটা ছাড়ে, ওইখানে গিয়ে আপনি টিকিট কেটে ফেলবেন। মালদ্বীপে আসার আগে আপনি অবশ্যই চেষ্টা করবেন মালদ্বীপে আপনি যে কয়দিন থাকছেন ওই কয়দিনের হোটেলটা বুকিং দিয়ে আসতে। কারণ যেটা হয়, মালদ্বীপে হচ্ছে বাংলাদেশের অন অ্যারাইভাল, তার মানে কোনো ভিসা টিসা কিছুই লাগে না। ইমিগ্রেশনে সাধারণত এত কিছু দেখতে চায় না, জাস্ট আপনার পাসপোর্টটা দেখে একটা সিল দিয়ে ঢুকিয়ে দেয়। বাট দ্যার ইজ এ ভেরি গুড চান্স, অনেককে জিজ্ঞেস করে যে আপনার হোটেল বুকিং দেখান। বুকিংটা দেখানোর পরে বলে আপনি কয়দিন থাকবেন, আপনি 5 দিন থাকবেন, তাহলে একদিনের বুকিং কেন, বাকি 4 দিনের বুকিং কেন দিলেন না? এই কথাটা মাঝে মধ্যে চলে আসে, কমন না, কিন্তু হয়েছে এই ঘটনা। তো আপনার সাথে যদি অনেক ফ্যামিলি মেম্বার থাকে, যাদেরকে নিয়ে আপনি কোনো এম্বারেস বা উইয়ার সিচুয়েশনে পড়তে চান না, তাহলে আপনি বুকিং দিয়ে আসলে ভালো হয়। আদারওয়াইজ ইউ ক্যান টেক এ চান্স, যে আপনি কোনো বুকিং না দিয়ে চলে আসলেন, অথবা জাস্ট একদিনের জন্য বুকিং দিয়ে আসলেন, তারপরে এসে বাকিগুলো আপনি আপনার পছন্দ মতো হোটেল নিজে দেখে, নিজে পেমেন্ট করে তারপরে বুকিং করলেন। মালদ্বীপ কিন্তু খুবই এক্সপেন্সিভ, বিশেষ করে মানে মালদ্বীপের হোটেল ভাড়া অনেক বেশি, এবং মালদ্বীপের প্রত্যেকটা জিনিস, পানি থেকে শুরু করে খাওয়ার জিনিস, এভরিথিং ইজ কাইন্ড অফ এক্সপেন্সিভ হিয়ার। কারণ মালদ্বীপে আসলে তেমন কোনো কিছুই উৎপন্ন হয় না, সবকিছু বাইরে থেকে ইম্পোর্ট করে আনতে হয়। তাই এই ব্যাপারটা আপনারা একটু মাথায় রাখবেন। আমি মাফুসি আইল্যান্ডে এসে আমরা প্রথম দিন হচ্ছে এই যে বিচটাতে বর্তমানে আমি দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে নো বিকিনি বিচ। মাফুসি আইল্যান্ডে দুইটা বিচ আছে, একটা হচ্ছে নো বিকিনি বিচ, আর একটা হচ্ছে বিকিনি বিচ। তো এই নো বিকিনি বিচটাই আসলে সাইজে একটু বড়। নো বিকিনি বিচ মানে বুঝতেই পারছেন যে এখানে আপনাকে প্রপার ওয়্যার পরে আসতে হবে। আপনি কোনো বিকিনি পরে বা বিকিনির মতো কোনো পোশাক পরে এখানে আসতে পারবেন না। এটা পাশেই, জাস্ট ওই দিকটা তো যে বড় বড় হোটেলগুলো দেখতে পাচ্ছেন, ওই হোটেলের পাশেই হচ্ছে বিকিনি বিচ। এবং বিকিনি বিচটা খুব ছোট, ওইখানে হচ্ছে বিকিনি পরে যাওয়ার জন্য আর কি। মানে বেসিক্যালি ইউরোপ থেকে বা ওয়েস্টার্ন কান্ট্রি থেকে যারা আসে, তারা বিচ মানে একটু বিকিনি পরে নামতে চায়, তো তাদের জন্য হচ্ছে বিকিনি বিচ। আপনিও চাইলে যেতে পারেন, আপনি বিকিনি ছাড়া গেলে কোনো সমস্যা নাই। মানে বিকিনি বিচে আপনি সবকিছু করে যেতে পারবেন, বাট নো বিকিনি বিচে আপনাকে বিকিনি ছাড়াই আসতে হবে। তো প্রথম দিনটা আমরা বিচে এসে কিছুক্ষণ গোসল টোসল করেছি। পরের দিনটা আমরা গিয়েছি সানসেট ফিশিং এ। সানসেট ফিশিং মানে হচ্ছে বিকালের সময় থেকে, মানে 5টার সময় আমাদেরকে তারা হোটেল থেকে একটা বাগিতে করে জেটিতে নিয়ে গেছে, এবং জেটিতে থেকে আমরা একটা বোটে উঠেছি। আমরা 10 জন মানুষ একটা বোটে উঠেছি।
ওই বোটে করে আমাদেরকে যে জায়গায় মাছ পাওয়া যায় এরকম একটা জায়গাতে নিয়ে গেছে। ওইখানে নিয়ে যাওয়ার পর আমরা প্রায় 2-2.5 ঘন্টা ধরে মাছ ধরেছি। আমরা অনেকগুলো মাছ ধরেছি। আমরা গুনে আমরা 10 জন মানুষ গুনে 40টা মাছ ধরেছি, এবং মাছগুলোর ওজন প্রায় টোটাল সবগুলোর ওজন মিলে প্রায় 17-18 কেজির মতো ছিল। 2-2.5 ঘন্টায় আমরা এই মাছগুলো ধরেছি। মাছগুলো ধরার পর আমরা তারা আমাদেরকে আবার মাফুসি আইল্যান্ডে ফেরত নিয়ে এসেছে। ওইখান থেকে আমরা আমাদের হোটেলে এসেছি, এবং আমাদের হোটেলে ওই মাছগুলো, যে মাছগুলো আমরা ধরে এনেছি সেই মাছগুলো রান্না করিয়ে আমাদেরকে রাতের বেলা ডিনার করিয়েছে। এই যে পুরো বিষয়টা বললাম, এই পুরো বিষয়টা মানে আমাদেরকে হোটেল থেকে পিক করা থেকে শুরু করে রাতের বেলা হোটেলে এসে ডিনার করা পর্যন্ত, মানে আমরা যে মাছগুলো ধরে নিয়ে এসেছি ওই মাছগুলো যে রান্না করে দিল, ওইটার জন্য টোটাল 10 জনের খরচ পড়েছে $250, $250, মানে জনপ্রতি $25 করে। বেসিক্যালি আমরা 10 জন বলে এখানে খরচ একটু কম পড়েছে। এমনিতে তাদের ক্যাটালগ প্রাইস হচ্ছে $30, মানে পার পার্সন $30 করে চায়। আপনি ফিশিংটা আমার মনে হয় অবশ্যই অবশ্যই আপনাদের করা উচিত, কারণ ফিশিংটা খুবই ভালো লেগেছে। বিশেষ করে আমার যে সানসেট ফিশিং এর যে ব্লগটা আছে বা যে ভিডিওটা আছে ওটা যদি আপনারা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে ফিশিংটা আমি আপনাদেরকে অবশ্যই কেন করতে বলতেছি। ফ্যামিলি মেম্বারদের সাথে বা আপনি ফ্রেন্ডসদের সাথে যাদের সাথে আসেন না কেন, ফিশিংটা অবশ্যই ট্রাই করবেন। অসম্ভব রকমের মজা, মানে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ধরনের মাছ ধরছি, এবং একটা মাছ ধরার সময় খুবই গুড ফিল হয় সমুদ্রের সামুদ্রিক মাছ ধরার, এবং মাছগুলো খেতে খুব মজা ছিল। তো দ্বিতীয় দিন আমরা এটা করেছি। তৃতীয় দিনের জন্য আমরা যেটা করেছি, তৃতীয় দিনে আমরা শার্ক বেতে গিয়েছিলাম। শার্ক বে মানে হচ্ছে, আপনি খুঁজলেই দেখবেন যে মালদ্বীপের খুব বিখ্যাত একটা ব্যাপার হচ্ছে যে এখানে হাঙরের সাথে সাঁতার কাটা যায়। তো আমরা এখানে 10 জন মানুষের জন্য $550 দিয়ে একটা প্যাকেজ নিয়েছি, মানে পার পার্সন $55 করে পড়েছে। এই প্যাকেজে যেটা ছিল যে সকাল 9টার সময় আমাদেরকে হোটেল থেকে পিক করে জেটিতে নিয়ে গেছে। এখান থেকে আমরা বোটে উঠেছি, একটা প্রাইভেট বোট আমাদের 10 জনের জন্য। ওই বোটটা আমাদেরকে প্রথমে নিয়ে গেছে স্টিংরে বিচ, মানে দ্বীপটার নাম সম্ভবত বিনধুলো না কি জানি, নামটা আমার এখন মনে পড়ছে না। ওইখানে নিয়ে গেছে, একদম বিচে স্টিংরে আসে, এবং আপনি স্টিংরে গুলোকে হাত দিয়ে ধরতে পারবেন, তাদেরকে খাবার খাওয়াতে পারবেন, তাদের সাথে ভিডিও করতে পারবেন। কিন্তু সাবধান থাকবেন, স্টিংরের যে লেজগুলো অনেক ধারালো এবং বিষাক্ত, এগুলো গায়ের মধ্যে লাগলে প্রচন্ড জ্বালাপোড়া করে। আমার পায়ে লাগছিল, আমার প্রায় আধা ঘন্টার মতো জ্বালাপোড়া করছে। ওইখানে আমরা আধা ঘন্টার মতো ছিলাম। ওইখান থেকে আমাদেরকে ডাইভ করে নিয়ে গেল যে জায়গাতে শার্ক, হাঙর থাকে, হাঙরের সাথে যেখানে ছবি তোলা যায়, ভিডিও করা যায়। ওইখানে গিয়ে আমাদের সবাইকে প্রোটেক্টিভ গিয়ার পরালো তারা, তারপর লাইফ জ্যাকেট পরলাম, ওগুলো পরে আমরা একজন একজন করে নামলাম বোট থেকে। ওটা কিন্তু একদম সমুদ্রের মধ্যে, মানে ওটা কিন্তু কোনো বিচে টিচে কোনো কিছু না, এবং পানি অনেক গভীর এখানে। তো ওই জায়গাটা একটু সাবধান থাকতে হবে। তো আমাদের সাথে 3 জন গাইড ছিল, আমাদেরকে একজন একজন করে নামিয়েছে। নামানোর পরে যেটা করে, একজন গাইড বোটে বসে টুনা মাছ কেটে কেটে দিতে থাকে। তো টুনা মাছগুলো খাওয়ার লোভে ওখানে অনেকগুলো হাঙর জমে, এবং হাঙরের সাথে অনেকগুলো ছোট ছোট মাছও জমা হয়। তো ওই সবগুলো মিলে যখন আপনার আশেপাশে এসে ঘুরঘুর করতে থাকবে, তখন আরেকজন গাইড পানিতে গোপ্রো দিয়ে আপনার ভিডিও করবে এবং আপনার ছবি তুলবে। পুরো বিষয়টা কিন্তু আপনারা আমার যে অন্য ভিডিও আছে, যে ব্লগ আছে যেখানে আমি শার্ক ভিডিওগুলো করেছি দিয়েছি, ওইগুলো দেখলে আপনারা আরো ডিটেলে দেখতে পারবেন, বুঝতে পারবেন। তো ওইগুলো করার পরে ওইখান থেকে তারা নিয়ে যাবে আরেকটা বিচে, বিচটা একদম ফাঁকা। বিচ বলতে একটা দ্বীপে নিয়ে যাবে, খুবই ছোট দ্বীপ, খুবই ছোট, মানে খুবই ছোট। দ্বীপের এক মাথা থেকে আরেক মাথা যেতে আপনার 3 মিনিট লাগবে সর্বোচ্চ হেঁটে যেতে। খুবই ছোট দ্বীপ, ওখানে কিচ্ছু নাই, শুধু 2টা টিনের ঘর দেখেছি আমি। তো ওইখানে তারা আপনাদেরকে খাবার দাবার গুলো পরিবেশন করবে, খুবই সিম্পল খাবার। আমাদেরকে দেখলাম শুধু পাস্তা দিয়েছে, দুপুরের লাঞ্চ আর কি ওটা। তো পাস্তা আমরা খাওয়া দাওয়া করেছি, করে ওইখানে আরো 1 ঘন্টা সময় দেওয়া গোসল টোসল করার জন্য, করে আপনি বোটে করে বাফুসি দ্বীপে চলে আসবেন। আপনার বাফুসি দ্বীপে এসে পৌঁছাতে পৌঁছাতে সর্বোচ্চ সর্বোচ্চ 3টা বাজবে আমাদের। আমরা চলে এসেছি 2টা 45-এর দিকে, আমরা হোটেলে পৌঁছে গিয়েছিলাম। তো এই যে 2টার কথা বললাম, এই 2টা একদম মাস্ট, মানে এই 2টা আপনি করবেনই, এবং ফিশিংটা চেষ্টা করবেন অবশ্যই অবশ্যই করতে। মাফুসি দ্বীপটা অনেক ছোট। এখানে আপনি একটা সাইকেল যদি ভাড়া করেন, সাইকেল ভাড়া করলে $5 লাগে ঘন্টা, আর কিছু কিছু হোটেলের সাথে সাইকেল ফ্রিতে পাওয়া যায়। আপনি সাইকেল নিয়ে যদি পুরো দ্বীপটা ঘুরেন, আপনার পুরো দ্বীপটা ঘুরতে আমার মনে হয় সর্বোচ্চ 30 মিনিটস লাগবে, এর বেশি লাগার কথা না। 30 মিনিটসের মধ্যে পুরোটা ঘুরে ফেলতে পারবেন। এখানে অনেক বড় একটা জেলখানা আছে দ্বীপের এক মাথায়। তারপরে ছোটখাটো অনেকগুলো দোকান আছে, দোকানগুলোতে টুরিস্টের জিনিসপত্র বিক্রি করে। আপনারা আরেকটা কাজ করতে পারেন, এখানে এসে আপনারা ভলিবল বা ফুটবল কিনে নিতে পারেন, কিনে এই বিচের মধ্যে কিন্তু আপনারা গোসল করতে পারেন। আর আপনাদের যদি অনেক অনেক ভালো বাজেট থাকে, এবং আপনারা যদি কোনো রোমান্টিক কাপল হয়ে থাকেন, মানে কাপল হয়ে থাকেন সোজা কথায়, তাহলে অবশ্যই আপনারা প্রাইভেট বিচে যেতে পারেন। প্রাইভেট বিচটা অনেক এক্সপেন্সিভ। প্রাইভেট বিচে আমরা যাইনি। প্রাইভেট বিচে আপনার আই গেস
এটা হোটেল টু মানে রিসোর্ট টু রিসোর্ট ভেরি করে, তবে আপনি ধরে রাখতে পারবেন মিনিমাম 1 লাখ টাকা, $1,000 মতো আপনার পার নাইটের জন্য খরচ হয়ে যাবে। প্রাইভেট বিচের ব্যাপারটাও কিন্তু মানে প্রাইভেট যে রিসোর্ট গুলো, প্রাইভেট যে দ্বীপগুলো, এটার ব্যাপারটা কিন্তু আসলে একটু ডিফারেন্ট, একটু ইউনিক। মানে লিটারালি মনে হবে আপনি অন্য একটা পৃথিবীতে আছেন। খুবই ছোট্ট একটা দ্বীপ থাকে, অনেক সুন্দর করে সাজানো থাকে, এবং তাদের রিসোর্টটাও দেখতে মানে খুব ইউনিক থাকে। সমুদ্রের উপরে রিসোর্ট থাকে, পুরো জিনিসটা মিলে খুবই আমেজিং একটা ব্যাপার।